আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপুরা ডিপার্টমেন্ট, বুয়েটে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমি মূলত খুব ইন্টারেস্টিং একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। যেই প্লেলিস্টে যে কাজটা আমি করব সেটা হলো বুয়েট 2024-25 সেশনের যে ভর্তি পরীক্ষা, যেটা মাত্র কয়েকদিন আগে হয়ে গেল, সেটাতে যতগুলো ম্যাথ কোয়েশ্চেন থাকে, এখনকার ফরম্যাটে 14টা কোয়েশ্চেন থাকে। এই 14টা কোয়েশ্চেনের প্রত্যেকটার সলিউশনের এগেনস্টে আমি একটা করে ভিডিও এই প্লেলিস্টে অ্যাড করব। অর্থাৎ 14টা কোয়েশ্চেনের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা 14টা ভিডিও এখানে এই প্লেলিস্টে থাকবে। এখন এই প্লেলিস্টটার মেইন টার্গেটটা কী বা মেইন উদ্দেশ্যটা কী? মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে একজন নিউ কামার স্টুডেন্ট, কলেজের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, যে হয়তো বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তাকে খুবই ক্লিয়ার একটা পারসেপশন, খুবই ক্লিয়ার একটা পার্সপেক্টিভ দেয়া, খুবই ক্লিয়ার একটা জার্নি দেওয়া যে বুয়েটের একটা পূর্ণাঙ্গ সালের সবগুলো ম্যাথের কেসে কী কী অ্যাপ্রোচ থাকতে পারে, কোয়েশ্চেন কীরকম হয়, কোয়েশ্চেনগুলোকে কীভাবে অ্যানালাইজ করা যায়, একই কোয়েশ্চেনকে দেখা যায় যে কোনো কোনো কোয়েশ্চেন ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়। তো ওই জিনিসগুলো কীভাবে কাজ করা যায়, ডিফারেন্ট পার্সপেক্টিভ নিলে কোনটাতে আমার জন্য ইজিয়ার হচ্ছে। আবার কিছু কাজ দেখা যায় যে হাতে কলমে করতেও হয় না, ওগুলো ক্যালকুলেটারে করে ফেলা যায়। এই সংক্রান্ত পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার জন্যই মূলত এই প্লেলিস্টটা। তো এইখানে মূলত আমি প্রথমে কোয়েশ্চেনগুলো গো থ্রু করব। কোয়েশ্চেনগুলো গো থ্রু করার পাশাপাশি সেখানে কোয়েশ্চেনে যদি কোনো কনফিউশন থাকে বা ওখানে কোনো অ্যাম্বিগুইটি থাকে, অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেনটা পড়েই এত কমপ্লেক্স লাগছে, তখন আর ওই কোয়েশ্চেনটার সলভিংয়ে আর অ্যাপ্রোচ করা হয়নি আমাদের। তো সেই ব্যাপারটা যাতে না থাকে, প্রথমে সেটা মেক শিওর করব। তারপরে সলভিংয়ে যাওয়ার পরে প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ আমি এক্সপ্লেন করে করে আগাবো। এবং যেই ব্যাপারটাতে আমি একটু জোর দিতে চাবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে একই জিনিসটা চিন্তা করা। যেমন এবারে একটা জটিল সংখ্যার প্রবলেম আসছিল, তো ওটাই কিন্তু বেশ কয়েকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে সলভ করা যায়। তো আমি সবগুলো সলভিং টেকনিকই বা সলভিং অ্যাপ্রোচই যতগুলো আমার মাথায় আসতেছে ওই মুহূর্তে সবগুলোই আমি দেখাবো। এর সাথে আমি আরেকটা ব্যাপারে জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ইনটুইশন বিল্ডিং। ইনটুইশন তো বুঝি আমরা, তাই না? ইনটুইশন মানে হচ্ছে কোনো একটা ব্যাপার সম্পর্কে একটা গাট ফিলিং গ্রো করা। গাট ফিলিং ব্যাপারটা বা সিক্স সেন্স ব্যাপারটা যেভাবে কাজ করে, ম্যাথের কেসে ইনটুইশন ব্যাপারটা সেভাবে কাজ করে। অনেক সময় দেখা যায় আমরা একটু প্রপার্টির দিক থেকে, ধর্মের দিক থেকে, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যের দিক থেকে কোনো একটা প্রবলেমকে চিন্তা করলে ওই প্রবলেমের জিনিসটা অনেক সিম্পলিফাইড হয়ে যায়। আমাদের হাতে কলমে হিসেব নাই করারই প্রয়োজন পড়ে না। আমরা জাস্ট ওই সেন্স থেকেই উত্তরটা দিতে পারি যে হ্যাঁ, এটা তো এটা হতেই হবে, কারণ এই প্রপার্টিটা এরকম। তো এই যে হাতে কলমে আমরা খাতা কলম ছাড়াই, একটা হিসেব ছাড়াই হিসেবের কাজ বলে দিতে পারতেছি, এই ব্যাপারটাই মূলত হচ্ছে ইনটুইশন কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল। যেমন এবারের ভর্তি পরীক্ষায় যে ম্যাট্রিক্সের কোয়েশ্চেনটা আসছিল, সেটা কিন্তু জাস্ট ইনটুইটিভলি চিন্তা করেই উত্তরটা বলে দেওয়া সম্ভব। তো এরকম এই ইনটুইশনটা যাতে খুব স্ট্রং করা যায়, সেই ব্যাপারটাতেও আমি জোর দেওয়ার ট্রাই করব। এই গেল কথাবার্তা। আর এই প্লেলিস্টটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে। সেখান থেকে তোমরা যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতেছো, ট্রাই করিও এক এক করে সবগুলো ভিডিও দেখে ফেলার। এই তো গেল। সাথে আমি ডিউ রিটেনের যে কোয়েশ্চেনের সলভিং ভিডিওটা, যেটা আমি ডিউ রিটেনের পরীক্ষার দিনই আপলোড দিয়ে দিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিব, সেটাও দেখে নিতে পারো। এখন কোয়েশ্চেনের সোর্সিংয়ে যাই। বুঝছি, কোয়েশ্চেন সোর্সিং নিয়ে কথাবার্তা বলেই আমরা প্রবলেম সলভিং শুরু করব। আজকে প্রথম প্রবলেমটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো কোয়েশ্চেনের সোর্সিংয়ের কেসে দেখো যে এখন যেহেতু মাত্রই ভর্তি পরীক্ষাটা হলো, তো এখনই তো আমরা অফিসিয়াল কোয়েশ্চেন তো এত সহজেই এত দ্রুত ডিসক্লোজড হয় না, রাইট? তো যেহেতু সেটা অফিসিয়ালি পাবলিশড হয়নি, সেই কারণে আমাকে ডিপেন্ড করতে হয়েছে স্টুডেন্টদের কাছ থেকে সেই জিনিসগুলো কালেক্ট করে করে নেওয়ার, এবং তাদের কাছ থেকে একাধিক মানুষের কাছ থেকে ভ্যালিডেশন নেওয়ার যে এই প্রবলেমটা এরকম ছিল। স্টিল আমি ট্রাই করছি, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করছি আমি, যাতে করে যেই প্রবলেমগুলো আমি তুলতেছি সেইগুলোতে যাতে ভুল না থাকে। কিন্তু স্টিল যেহেতু এটা একটা জাস্ট অথরিটির কাছ থেকে আমি অফিসিয়াল কোয়েশ্চেন পাচ্ছি না, তাই না? তো স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করেও সেই জিনিসগুলো কালেক্ট করতে হয়েছে। তো এইখানে ছোটোখাটো দু একটা ভুল থাকতে পারে। মেজর ভুলও যদি থাকে, ছোটোখাটো ভুল থাকলেও মেজর ভুলও যদি থাকে, তাও কাইন্ডলি ওটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাইও। ওই ইন্ডিভিজুয়াল প্রবলেমের চেষ্টা করবো আমি সেই জিনিসটার কমেন্ট সেকশনে হোক, ইন্ডিভিজুয়ালি আরেকটা ভিডিও দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সেই প্রবলেমটা সম্পর্কেও যদি দেখা যায় যে প্রবলেমটা একটু ভিন্ন আমি যা লেখছি সেখান থেকে, তখন সেই জিনিসটারও সমাধান দেওয়ার। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, দেখো, আমি স্টুডেন্টদের কাছ থেকে যতটুকু শুনেছি, এই প্রবলেমটার কেসে এর সাথে কোরেসপন্ডিং ফিগারটা অ্যাড করে দেওয়া ছিল না। এখন এইটার কেসে আমি এই ফিগারটা বিল্ড করে এখানে অ্যাড করছি, সো দ্যাট এই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা বোঝাটা এবং ভিজুয়ালাইজেশনটা সহজ হয়, ক্লিয়ার হয়। তো আমরা স্টেটমেন্টটা পড়ে ফেলি।
এখানে বলছে কোনো একটা সমতল থেকে একটা পুলির উচ্চতা 5 মিটার। তো আমরা এই যে টেবিলের উপর একটা বস্তু আছে, এই টেবিলের তলটাকে এটাকেই সমতল হিসেবে বিবেচনা করি, এখান থেকে পুলির উচ্চতাটা 5 মিটার। বলা হয়েছে পুলিতে সংযুক্ত বস্তুকে সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে টানা হচ্ছে। তার মানে এই যে এই বস্তুটা, একে আনুভূমিকভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে এই বস্তুটা প্রতি মুহূর্তে ডান পাশে 2 মিটার করে করে সরে যাচ্ছে। থাকলো এটা। এখন বলা হয়েছে যেই মুহূর্তে পুলি থেকে বস্তুর সংযোগকারী রশির দৈর্ঘ্য 10 মিটার। একটু ভালো মতো বুঝি, পুলি থেকে বস্তুর সংযোগকারী রশি কোনটা দেখো তো, এই পুলি থেকে বস্তুকে কানেক্ট করছে কোন রশিটা, বস্তুকে সংযোগ করছে এই রশিটা। এই বস্তুর সংযোগকারী রশির দৈর্ঘ্য দেওয়া আছে যেই মুহূর্তে 10 মিটার। আচ্ছা, তাহলে এই যে যেই মুহূর্তে এটা 10 মিটার থাকলো, এই স্ল্যান্টেড লেন্থটা 10 মিটার থাকলো। এখানে বলা হয়েছে যেই মুহূর্তে ওটা 10 মিটার, সেই মুহূর্তে থেটার পরিবর্তনের হার অর্থাৎ ডিডিটি অফ থেটা কত, এটা চাওয়া হয়েছে। এখন থেটার পরিচয় তো কি, থেটার পরিচয়টা আমার জানা লাগবে। থেটা বলা হয়েছে, থেটা হলো আনুভূমিকের সাথে রশ্মির উৎপন্ন কোণ। তার মানে এই যে এইখানে আমরা যদি এইটুকুকে আনুভূমিক বিবেচনা করি, এইটা হচ্ছে আমাদের থেটা থাকলো। এখন এই যে এই কোয়েশ্চেনটা আমরা তুললাম, এইখানে যারা এই প্রবলেমটার সাথে বা এই ধরনের প্রবলেমের সাথে একটু হ্যাবিচুয়েটেড না, এদের জন্য তাদের জন্য আমি একটু এই প্রবলেমটার একটা রিয়েল এসেন্স বা রিয়েল ফ্লেভার তোমাদেরকে একটু দেওয়ার ট্রাই করি। তার আগে এইখানে একটু দেখো, এইখানে তারা মেইনলি কি চাইছে। এখানে মেইনলি আমাদের এই পুলির সাথে একটা বস্তু এই পাশে সংযোগ করা আছে। তো এখন এই বস্তুটাকে ডান পাশে প্রতি সেকেন্ডে 2 মিটার করে করে সরানো হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি হবে, এই কোণটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে না? অফকোর্স চেঞ্জ হবে, যেহেতু প্রতি মুহূর্তে ও ডানের 2 মিটার করে করে সরে যাচ্ছে, তাহলে এই থেটাটাও প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। এই যে থেটাটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, এখন যেই মুহূর্তে এই যে এই পাশের লেন্থটা এটুকু 10 মিটার, সেই মুহূর্তে ওর পরিবর্তনের হারটা কত ছিল, সেই মুহূর্তে সে কি হারে কি রেটে পরিবর্তন হচ্ছিল, সেই জিনিসটা চাওয়া হয়েছে এখানে। তো এখন এইটার কেসে এইখানে আমাদের জিনিসগুলোর উত্তরগুলো কীরকম হতে পারে, এখানে বাস্তবিকভাবে চিন্তা করলে এই জিনিসটা কী চাইছে সেটা যদি আমরা একটু বুঝতে চাই, এইখানে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নাও আমার কাছে অনেক বড় একটা সারফেস আছে, তারপরে এইখান থেকে এইখানে একটা পুলি হোক বা সুতার যোগান হোক, যে কোনোভাবে একটা বস্তু এখানে রাখা আছে। তাহলে এখন দেখো তো, একদম শুরুর মোমেন্টে, একদম শুরুতে যখন টাইম হচ্ছে 0 সেকেন্ড, ওকে আমি একটুও ডান পাশে টানিয়ে নিই। তো তখন দেখো তো এইখানে এই কোণটা কত, এই কোণটা 90 না, এই কোণটা কিন্তু 90 থাকলো। এরপরে এখন দেখো, ধরে নাও যে প্রথম সেকেন্ড শেষে, এক সেকেন্ড শেষে তাহলে কি হবে, এক সেকেন্ড শেষে ও ডান পাশে 2 মিটার সরে গেছে। তো ডান পাশে এইখানে মনে করো 2 মিটার সরে গেছে, তাহলে এইবার অ্যাঙ্গেলটা কিন্তু আর 90 নাই, এইবার অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে, এইখানে ধরে নাও 60 হয়ে গেছে থাকলো। এরপরে আরেকটু মনে করো 2 সেকেন্ড শেষে সেইখানে আসছে, তখন যদি আমি অ্যাঙ্গেলটা একটু মেজার করার ট্রাই করি, তখন কি হবে, ধরে নাও তখন অ্যাঙ্গেলটা আসলো 49 ডিগ্রি আসলো। তারপরে আরও একটু ডানে সরে গেল, তারপরে সেকেন্ড শেষে, তো এইখানে আমি অ্যাঙ্গেল মেজার করার ট্রাই করলাম, ধরে নাও এখান থেকে পেলাম আমি 44 ডিগ্রি। এইভাবে করে করে কিন্তু আমি যত ডানে সরাচ্ছি, কোণটা কি হচ্ছে, তত কমতেছে। অফকোর্স কমবে, কারণ এখানে আমাদের এই বরাবর দূরত্ব বেড়ে যাচ্ছে, তো কোণ তো অবশ্যই কমতেই হবে। এখন কোণ কমবে, এই কথাটা থেকে তাহলে কি বুঝি, একটু আমরা মানে ধাপে ধাপে আমাদের রিয়েলাইজেশনগুলোকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দেওয়ার, একটা ম্যাথমেটিক্যালি ইন্টারপ্রেট করাটা শিখি। এখানে বলছে ডিডিটি অফ থেটা, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে টি এর সামান্য পরিবর্তনে থেটার কি পরিবর্তন হয়। এখন থেটা যদি বাড়ে, তাহলে এইটুকু ডি থেটা এটুকু হবে পজিটিভ, আর থেটা যদি কমে ডি থেটা হবে নেগেটিভ। এখানে দেখেই বোঝা যাচ্ছে থেটা কমবে, তার মানে এখানে অবশ্যই এই উত্তরটা নেগেটিভ হবে, ফর শিওর নেগেটিভ হতেই হবে। এইটুকু আমরা বুঝলাম, একদম খুব কমন সেন্সেই বোঝা যাচ্ছে। এরপরে এখন এই যে এটা নেগেটিভ হবে, এইটার মানটা কীরকম হতে পারে সেটা নিয়ে, এর নেচার নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। খেয়াল করো তো, এইখানে এই যে এই কোণটা ধীরে ধীরে কমতেছে, একটা জিনিস একটু দেখো তো বুঝো কিনা। এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, যখন প্রথম 2 মিটার সরছে এইখানে 1 সেকেন্ড শেষে, তখন দেখো কোণটা কিন্তু ধাপ করে 90 থেকে 60 হয়ে গেছে। তার মানে কোণটা বেশ বড় রকমের চেঞ্জ হয়েছে, 30 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে একদম 1 সেকেন্ডেই। কিন্তু পরের সেকেন্ডে দেখো তো কোণটা কিন্তু 60 থেকে 49 হয়েছে। আমি জাস্ট র্যান্ডমলি মানগুলো লিখছি, কিন্তু এইখানে
তুমি জাস্ট আমার কথার এসেন্সটা বুঝো। এইখান থেকে 2 মিটার পর দ্বিতীয় সেকেন্ড শেষে যে এই কোণটা কমলো, প্রথম সেকেন্ডে ধাপ করে 30 ডিগ্রি কমে গেছে, 90 ছিল 60 হয়ে গেছে। তারপরে 2 সেকেন্ডে মাত্র 11 ডিগ্রি কমছে, তারপরে 2 সেকেন্ডে মাত্র 5 ডিগ্রি কমছে, তারপরে 2 সেকেন্ডে দেখবা আরও কম ডিগ্রি কমবে। এখন এই কথাটা কি জাস্ট আমি এইভাবে লিখছি বলে সত্য? আসলে না, এটা একদম তুমি যদি যে কোনো রিয়েল সিনারিওতে বিল্ড করো তাহলেও সত্য। তুমি একটা নিজে একদম জাস্ট র্যান্ডমলি নিজেই চেক করে নাও। এই মনে করো এটুকু দিলে 5 মিটার আর এটুকু দিলে হচ্ছে 2 মিটার দাও, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা 1 সেকেন্ড শেষে কত মেজার করো, দেখো 2 সেকেন্ড শেষে কত, দেখো মেজার করো 3 সেকেন্ড শেষে কত, সেখান থেকে মেজার করো 4 সেকেন্ড শেষে। অর্থাৎ এই যে এই কোণগুলো তো তুমি বারবার মেজার করতে পারবা, তাই না? কোণ তো অবশ্যই বারবার মেজার করতে পারবে, জাস্ট ক্যালকুলেটারে আমরা একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলেই কোণটা চলে আসবে। কোণের পরিবর্তনের নেচারটা একটু খেয়াল করিও, তাহলে যেটা দেখবা সেটা হচ্ছে যে ও শুরুতে অল্প দূরত্বেই, অর্থাৎ একদম 1 সেকেন্ড শেষেই ধূপ করে অনেকটা কমছে। অর্থাৎ ওর যে পরিবর্তন হচ্ছিল ও তো হ্রাস পাচ্ছে, বুঝলাম, হ্রাসের জন্য মাইনাস দিলাম। এখন পরিবর্তনের নেচারটা আমরা বোঝার ট্রাই করতেছি। এখন এই যে 1 সেকেন্ডে ধাপ করে বেশি কমলো, তার মানে শুরুর সেকেন্ডগুলোতে, শুরুর টাইমগুলোতে ওর যে হ্রাসের হারটা, ওর যে পরিবর্তন হচ্ছে, ও যে হ্রাস পাচ্ছে, এই হ্রাসের হারটা বেশ র্যাপিড ছিল, হাই ছিল, বুঝছি। এখন তুমি যত এই পাশে টাইম বাড়তে থাকবে এই হ্রাসের হারটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে, বোঝা গেছে? অর্থাৎ এইখানে শুরুতে অল্প একটু 1 সেকেন্ডেই যে পরিমাণ কমতেছিল, 1 সেকেন্ডে মনে করো 30 ডিগ্রি কমতেছিল, তারপরে কিছুক্ষণ পর দেখতেছো যে না, তারপরে সেকেন্ডে মাত্র 11 ডিগ্রি কমলো, তারপরে 5 ডিগ্রি কমলো, আরও তারপরে সেকেন্ডে আরও কমবে, এইখানে তারপরে মনে করো 3.5 ডিগ্রি কমলো। এইভাবে করতে করতে আমাদের কি হবে, কিন্তু প্রতি মুহূর্তে ওর যে কমার হারটা, ও যে পরিমাণ কমতেছে প্রতি সেকেন্ডে, সেই জিনিসটা ক্রমাগত চেঞ্জ হতে থাকবে, বোঝা গেছে? তার মানে এই ব্যাপারটুকু আশা করা যায় আমরা ক্লিয়ার হয়েছি যে এইখানে আসলে ওর যে পরিবর্তনের হারটা, এটা কোনো ফিক্সড রেট না, ফিক্সড রেট হওয়াই সম্ভব না। কিভাবে ফিক্সড রেট যে হওয়া সম্ভব না, এটা আরও কমন সেন্সেই বলে দেওয়া যায়। তুমি খেয়াল করো তো, এই কোণটা কখন জিরো হবে বলো তো? এই কোণটা জিরো হবে কখন? এই কোণটা জিরো হতে হলে ওকে একদম অসীমে যেতে হবে, তাই না? একদম অসীমে গেলে তখন এই কোণটা, এই যে যেটাকে আমরা থেটা বলতেছি, এই কোরেসপন্ডিং কোণটা এটা ধীরে ধীরে কমতে জিরো হবে, তাই না? তো যেহেতু বোঝাই যাচ্ছে ও অসীমে গিয়ে জিরো হবে, তাহলে অবশ্যই এর যে কমার যে রেটটা, এটা অবশ্যই একটা অসম হার, এটা কোনো সুষম হার না। এটা এমন না যে ঠিক আছে 2 সেকেন্ডে 1 সেকেন্ডেই 30 কমছে, তো তারপরে সেকেন্ডে আরও 30, তারপরে সেকেন্ডে আরও 30, নাই 3 সেকেন্ডেই জিরো, এইটা কখনোই হবে না। তাহলে এই যে এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন ডিডিটি অফ থেটা, ডিডি এক্স অফ ওয়াই, ডিডিটি অফ এক্স, এই যে এই ধরনের প্রবলেমগুলো সাধারণত যখন চায়, তখন সাধারণত এইখানকার চেঞ্জের রেটটা, চেঞ্জের নেচারটা কীরকম থাকে, ওইটা এইখানে অন্যান্য প্যারামিটারের উপর ডিপেন্ড করে, ওটা সাধারণত ফিক্সড রেট হয় না। আমার কথার পয়েন্টটা বুঝছো? এই ধরনের প্রবলেমগুলো যখনই তোমার কাছে কম্পিটিটিভ প্রবলেম যেখানে দেওয়া হয়, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যখন দিবে, তখনই সাধারণত ফিক্সড রেটওয়ালা জিনিসপত্র দিবে না। কারণ ফিক্সড রেটওয়ালা জিনিসপত্র হচ্ছে সরলরৈখিক ইকুয়েশন, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড বা লিনিয়ার সিস্টেম, ওগুলোকে একটা স্ট্রেট লাইনেই প্লট করা যায়, বুঝছি। তো সেইখানে ওই ধরনের জিনিস তোমাকে সাধারণত দেয়া হবে না। থাকলো সাধারণত এমন জিনিসই দেওয়া হবে যেখানে কি হবে, রেটটা ধীরে ধীরে যে এই যে কমতেছে বা বাড়তেছে, এই জিনিসটা সুষম হবে না, অসম হবে, বোঝা গেল? এখন যেহেতু অসম, তার মানে এইখানে মনে করো এইখানে এই রশির দৈর্ঘ্যটা ছিল কত, ধরে নাও এই রশির দৈর্ঘ্যটা ছিল এখানে 6 মিটার, এইখানে হয়ে গেল 7.5 মিটার, এইখানে হয়ে গেছে মনে করো রশির দৈর্ঘ্য 9 মিটার, এইখানে আরেকটু যাওয়ার পরে রশির দৈর্ঘ্য হয়ে গেছে 10 মিটার। এই যে রশির এই পাশের যে দৈর্ঘ্যটা ধীরে ধীরে বাড়তেছে, এইটার প্রত্যেকটা মোমেন্টে ওর যে কোণের পরিবর্তনের হারটা, এইটাও ভিন্ন, বোঝা গেছে? কারণ এটা তো সুষম রেট না, এটা তো অবশ্যই অসম রেট মানে প্রত্যেকটা মোমেন্টেই ওর রেটটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। 9 মিটার যখন ছিল তখন যে রেটটা, 9.1 মিটার যখন, তখন রেটটা চেঞ্জ হয়ে যাবে, 9.2 যখন, তখন রেটটা চেঞ্জ থাকবে, 9.9 যখন আর 10 যখন, এই দুটাতেও চেঞ্জেস থাকবে। এটা প্রতি মুহূর্তে ক্রমাগত কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ফাইন, থাকলো। এইখানে আই হোপ যাদের একদম জিরো এসেন্স ছিল এই ধরনের প্রবলেম, বা জিরো ফ্যামিলিয়ারিটি ছিল এই ধরনের প্রবলেমের সাথে, তারাও কিছুটা হলো প্রবলেমের এসেন্সটা পাইছো, যে প্রবলেমের ফ্লেভারটা পাইছো, যে আচ্ছা ঠিক আছে, এইখানে মেইনলি আমার কি চাইছে, শুরুতে 90 ছিল, তারপরে কি যত যাচ্ছি তত কমতেছে, অবশ্যই তার মানে কমতেছে মানে মাইনাস হবে, থাকলো। এরপরে কমতেছে কীভাবে, নেচারটা, কমার নেচারটা কীরকম, কমার নেচারটা হচ্ছে এমন যে আচ্ছা শুরুর দিকে আমি এমনিতেই বুঝতে পারতেছি ও খুব র্যাপিডলি কমতেছে,
দ্রুত কমে যাচ্ছে, ফাস্ট কমতেছে। কিন্তু যত টাইম যাবে তত কিন্তু আমার যে কমার যে রেটটা কী হারে কমতেছে এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ফাইন, এইগুলো জিনিস যদি আমাদের মোটামুটি এসেন্সটা গ্রো করে ফেলি আমরা, তাহলে এইবার প্রবলেমটাতে হাত দিয়ে ম্যাথমেটিক্যালি আগাই। ফাইন, এখন দেখো, এখন এইবার আমরা ম্যাথমেটিক্যালি এই জিনিসগুলো চিন্তা করা শুরু করব চলকের থ্রুতে, ভ্যারিয়েবলগুলো কার হেল্প নিয়ে কী লাগবে সেগুলোর থ্রুতে। এখানে একটু খেয়াল করো, আমরা কি জানি যখন স্মরণের ইকুয়েশন দেওয়া থাকে, স্মরণের ইকুয়েশন যখন দেওয়া থাকে তখন সেখান থেকে তোমাকে যদি বেগের ইকুয়েশন বের করতে বলি আমরা কি করি বলো তো? বেগের ইকুয়েশন যদি বের করতে বলি তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে এই স্মরণের ইকুয়েশনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাই না? টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেই বেগের ইকুয়েশন পাওয়া যায়। ঠিক একইভাবে এই যে বেগের ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে যদি আমার ত্বরণের ইকুয়েশন চায় তখন আমরা কি করি, এটাকে আবার সময়ের সাপেক্ষে কি করি, এটাকে আবার ডেরিভেটিভ বের করি বা ডিফারেন্সিয়েট করি, তখন আমরা ত্বরণের ইকুয়েশন পাই। এরকমভাবেই কাজগুলো আগায়। এখন একটু ভালো মতো খেয়াল করো তো, যেহেতু এই যে স্মরণের ইকুয়েশনটাকে ডিডিটি অফ অর্থাৎ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেই বেগ পাবো, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের তখনই সুবিধা হয় যদি কি হয়, স্মরণের ইকুয়েশনটা টি এর থ্রুতে প্রকাশিত থাকে। মনে করো স্মরণের ইকুয়েশনটা টি এর থ্রুতে এভাবে প্রকাশিত আছে, তখন কি হবে, তখন দেখবা যে তুমি আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা টি এর থ্রুতেই প্রকাশিত আছে তাহলে আমাদের ডিডিটি করা ইজি, দ্যাটস ওয়াই তখন কিন্তু আমাদের কাজটা সহজ হয়। এটা যদি টি এর থ্রুতে প্রকাশিত না হয়ে অন্য কোনো চলকের থ্রুতে, অন্য কোনো চলক বা অন্য কোনো প্যারামিটার দিয়ে আমি এটা এক্সপ্রেস করতে পারি, ওটা দিয়ে যদি এক্সপ্রেস থাকতো তাহলে কিন্তু কাজটা এত সহজ হতো না। তাহলে আমার এইবারের পয়েন্টটা কি ভালো মতো বুঝো। দেখো আমার কিন্তু টার্গেট এটা না যে আসবো ধূপ করে সলভটা দেখাই দিব চলে যাব। আমি চাই একদম জিরো যেই এই মানুষটার এই প্রবলেমটা সলভ করতে যেই জিনিসপত্র লাগে তার সব কিছুই জানা আছে, কিন্তু সে সবগুলো অ্যাকিউমুলেট করে প্রবলেমটা সলভ করতে পারতেছে না, ওই মানুষটাকে কেপেবল করা। বুঝছি কথা? অ্যাডমিশন ফেজে যারা আছে, যারা অলরেডি এগুলো সম্পর্কে বেশ ভালো ধারণা আছে, সে তো খুব কুইকলি এখানে প্রবলেমটা বুঝে হয়তো বা সলভ করে ফেলতে পারছে, কিন্তু যেই মানুষটা একদম জিরো কন্ডিশনে আছে তাকেও কেপেবল করাটা আমার এই ভিডিওগুলোর বা এই প্লেলিস্টের ভিডিওগুলোর টার্গেট। বুঝছি, এই জন্য কিন্তু আমি প্রথমে প্রবলেমের এসেন্স দিলাম, ওখান থেকে এটা বিল্ড করে দেখাইছি, তারপরে ধীরে ধীরে এখন প্রবলেমটার সলভিংয়ে কী হতে পারে, নেচার কী হতে পারে সেই জিনিসগুলোতে যাচ্ছি। এখন দেখো আমি তাহলে কি বললাম, যে যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে আমার, অবশ্যই ওই চলকটা, করেসপন্ডিং চলকটা, ওইটা দিয়ে যদি এক্সপ্রেস থাকে তাহলে ভালো। কীরকম দেখো, এইখানে এই যে ডিডিটি অফ থেটা চাইছে, ডিডিটি অফ বলছে, তার মানে থেটা যদি অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস থাকে তাহলে আমার অসুবিধা, তাহলে আমার সমস্যা। তাহলে আমার সুবিধা কখন? আমার সুবিধা হচ্ছে থেটা যদি টি দিয়ে এক্সপ্রেস থাকে, সামহাও মনে করো টি এর মাধ্যমে প্রকাশিত হলো। বুঝছি, তাহলে আমাদের এখনকার টার্গেট কি, তারপরের টার্গেট কি? তারপরের টার্গেট হচ্ছে এখন থেটা হ্যাজ টু বি এক্সপ্রেসড বাই টি। বুঝছি, তাহলে কি বললাম, থেটা হ্যাজ টু বি এক্সপ্রেসড উইথ দ্য হেল্প অফ টি। থেটাকে প্রকাশ করতে হবে কার হেল্প নিয়ে? টি এর হেল্প নিয়ে, কারণ আমাদেরকে তো চাইছেই ডিডিটি অফ থেটা। তাহলে টি এর হেল্প নিয়ে যদি সে প্রকাশিত হয় তখন সে ডিডিটি করাটা আমাদের জন্য ইজি হবে। বুঝলাম, তারপরে আমাদের এই স্টেপটা থাকলো, আমাদের মেজর স্টেপ নাম্বার 1। বুঝলাম, এরপরে এই যে মেজর স্টেপ, প্রথম স্টেপ পাইলাম একদম কমন সেন্স থেকে। এইবার এখন ডিডিটি অফ থেটা বুঝলাম, তাহলে থেটাকে টি এর সাপেক্ষে প্রকাশ করতে হবে। তাহলে এই জিনিসটা কীভাবে করা যায়? তার মানে থেটার সাথে টি এর একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। বুঝছি কথা? তাহলে কি করতে হবে? থেটার সাথে টি এর একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। এখন এই যে থেটার সাথে টি এর একটা রিলেশনশিপ কীভাবে বিল্ড করা যায়, এই জিনিসটা এখন আমরা একটু বিল্ড করার ট্রাই করি আমাদের জাস্ট প্রশ্নে যা যা তথ্য দেওয়া আছে সেগুলোর উপর বেস করে। অলরেডি কিন্তু আমাদের এইখানে আমরা একটা জিনিস মোটামুটি বুঝে গেছি যে এইখানে আমাদের একটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, আর পুলি থেকে তো এই সমতলের এটা বলে দিছিল 5 মিটার, সমতল থেকে পুলির উচ্চতা 5 মিটার, এই যে শুরুতেই বলে দিছে, ওইটা আঁকলাম। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে না যে এইখানে এই সমকোণ ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, এইখানে ও প্রতি সেকেন্ডে 2 মিটার করে করে ডান পাশে সরতেছে থাকলো, আর যখন 10 মিটার তখন রেট চাইছে, তাহলে এইখানে আমি সামহাও থেটার সাথে টি এর একটা সম্পর্ক পাবো। কিভাবে পাবো সেটা পরে, এইটুকু বুঝছি তো যে এইখান থেকেই আমরা ওই দিকে যেতে পারি। তাহলে এখন আমরা একটু সমকোণী ত্রিভুজটা নিয়ে ফেলি, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নেই। হ্যাঁ, এখন এই যে সমকোণী ত্রিভুজটা আমরা নিব, সমকোণী ত্রিভুজ নেওয়ার কেসে আমরা এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে ফেললাম। এখন এই সমকোণী ত্রিভুজটাকে আমরা একটু দেখি এখানকার এলিমেন্টগুলা বা ইকুইপমেন্টগুলো কীরকম। খেয়াল করো, এখানে বলেই দিছে আমাদের এইটুকু হচ্ছে 5,
এই যে এটুকু কি চেঞ্জ হচ্ছে? না, এইটুকু চেঞ্জ হচ্ছে না, এইটা হলো ফিক্সড। এখন ভ্যারিয়েবল কে কে বুঝি আমরা। এইখানে আমার থিটা আছে, ফাইন। এই যে এইটা কি ফিক্স? মোটেও না, যত আমি ডানে সরতেছি এটা চেঞ্জ হচ্ছে, তার মানে এটা ভ্যারিয়েবল থাকলো। এইটা কি ফিক্সড? মোটেও না, আমি যত ডান পাশে যাচ্ছি, আমি তো ক্রমাগত ডান পাশে যাচ্ছি, তাহলে এটাও চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও ভ্যারিয়েবল। তার মানে এইখানে এই যে সমকোণী ত্রিভুজটাতে শুধুমাত্র একটা জিনিসই ফিক্স, সেটা হচ্ছে এই হাইটটা 5 মিটার। বাকি দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমার এক্সপ্রেস করতে হবে, করে ফেলি লজিক্যালি বুঝে বুঝে, আমরা তো কাজটা বুঝছি তাই না। এইখানকার কেসে এখন দেখো তো, একদম শুরু থেকে চিন্তা করো, শুরুতে ও তো ছিল কোথায়? শুরুতে একদম খাড়া এখানে নিচে ছিল, তাই না? তখন তো অ্যাঙ্গেল ছিল কত? 90। তাহলে প্রথম সেকেন্ডে কতটুকু সরছে বলো তো? 2 মিটার সরছে না? দ্বিতীয় সেকেন্ডে কতটুকু সরছে? 4 মিটার। তৃতীয় সেকেন্ডে 6 মিটার। চতুর্থ সেকেন্ডে 8 মিটার। তাহলে আমরা বুঝেই যাচ্ছে এইখানে ও যে সরতেছে, ওকে তো বলাই আছে যে ওকে 2 মিটার পার সেকেন্ড হারে সরানো হচ্ছে, তার মানে প্রতি সেকেন্ডে ও ডান পাশে 2 মিটার করে করে সরতেছে। তাহলে আগে আমরা বলতে পারি না যে টি সেকেন্ডে ও কি হবে? ডান পাশে 2t দূরত্ব সরবে, সিম্পল 2t দূরত্ব সরবে ডান পাশে, তাই না? আর এটা তুমি ওই যে প্যাটার্ন থেকেও বলতে পারতেছো, প্রথমে 2 4 6 8 এভাবে আগাচ্ছে, আর এমনিতেও বোঝাই যাচ্ছে যেহেতু ও সমবেগে সরানো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমাদের টি সেকেন্ডেও কতটুকু সরবে? আমরা কি এস ইজ ইকুয়াল টু ভিটি জানি না? এস ইজ ইকুয়াল টু ভিটি থেকেই বোঝা যাচ্ছে 2 ইন্টু টি। তাহলে আমার ডান পাশেও 2t পরিমাণ সরবে। এইটা একটা ভ্যারিয়েবল, টি এর মানের উপর ডিপেন্ড করবে। টি এর মান 1 হলে 2 হবে, টি এর মান 5 হলে 10 হবে, এরকম থাকলো। এইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আবার কি এই ভ্যারিয়েবলটাও আসবে, কারণ এটা তো বোঝাই যাচ্ছে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু তুমি ডিফাইন করছো, থার্ড বাহুটা ওই অনুযায়ী ডিফাইন্ড হবে না? তাহলে থার্ড বাহুটা কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা হবে 25 প্লাস 4t স্কোয়ার। লিখলাম আমরা রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখে ফেললাম, থাকলো। এইবার এইখান থেকেই তোমার কি করতে হবে? এমন একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে যেটাতে থেটা টি এর সাথে সম্পৃক্ত হবে। কারণ দেখো, প্রথম টার্গেট তোমাকে বলেই নিছি, এই যে প্রথম টার্গেট কি ছিল? থেটা হ্যাজ টু বি এক্সপ্রেসড থ্রু টি। থেটা যেহেতু টি এর মাধ্যমে প্রকাশিত হতে হবে, তার মানে থেটা আর টি এর একটা রিলেশনশিপ লাগবে, দ্যাটস ইট। যে কোনো রিলেশনশিপ বিল্ড করো, যে কোনো রিলেশনশিপ বিল্ড করলেই হবে। এখন এইখান থেকে কি রিলেশনশিপ বিল্ড করা যায়? আমরা তো এগুলো 9 10 থেকেই জানি। আমরা সমকোণ ত্রিভুজের কেসে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো বিল্ড করতে পারি। এখন যে কোনোটা বিল্ড করো তাহলেই চলবে। যে কোনোটা বিল্ড করলেই কেন চলবে? কারণ যে কোনোটা বিল্ড করলেই টি রিলেটেড হবে, টি রিলেটেড হলেই হবে যে কোনোটা দিয়ে। এখন এখানে আমার কেসে আমি পার্সোনালি সুবিধা ফিল করতেছি, কেন সুবিধা ফিল করতেছি? কোনটাতে সুবিধা ফিল করতেছি? আমরা যদি ট্যান অথবা কটে যাই, কেন? কারণ এই যে রুটের জিনিসটা তাহলে অ্যাভয়েড করা যাচ্ছে। ট্যান কটে কি আসে? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, 5/2t। কট মানে কি? ভূমি বাই লম্ব, 2t/5। এই যে রুটের জিনিসটা অ্যাভয়েড করা যাচ্ছে, এই কারণে সুবিধা হচ্ছে। তাহলে আমি ট্যান অথবা কটে যাব। এখন তুমি যে কোনো অনুপাতে গেলে হবে, সাইন কস ট্যান কট সেক কোসেক, যে কোনোটাতে ফাইন। আগাই তাহলে আমি এখানে তাহলে ট্যান থেটা লিখে ফেলি। হ্যাঁ, তাহলে লিখলাম ট্যান থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি? ট্যান থেটা ইজ ইকুয়াল টু হলো আমার 5/2t থাকলো। এখন এই যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 5/2t থাকলো, এইবার এখন যেহেতু থেটাটা টি দিয়ে এক্সপ্রেসড হয়ে গেছে, থেটা আর টি এর মাঝে একটা রিলেশন পেয়ে গেছি, থেটা হ্যাজ বিন এক্সপ্রেসড উইথ দ্য হেল্প অফ টি, ডান, কাজ শেষ। এখন তুমি দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও, ম্যাথ শেষ। ডিফারেন্সিয়েট করে দিই, এখান থেকে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়? সেক স্কোয়ার থেটা। আর যেহেতু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তো এটা তো থেটা আছে, তাহলে আমাকে কি করতে হবে? চেইন রুলের হেল্প নিয়ে ডিডিটি অফ থেটা করতে হবে। আর এটা টি দিয়ে এক্সপ্রেসড আছে, উভয় পাশকে আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে 5/2t এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এখন 5/2tকে ডিফারেন্সিয়েট করলে 5/2tকে তুমি এভাবে চিন্তা করতে পারো, 5 ইন্টু 2t ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি 5 মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2tকে ডিফারেন্সিয়েট করলে 2। এটা ডিফারেন্সিয়েট করছি, আর কিছু না, থাকলো। এখন দেখো এইবার তারপরের কাজটা হচ্ছে, এখন দেখো তো ডিডিটি অফ থেটার ভ্যালু তাহলে কি দাঁড়ায় বলো তো? ডিডিটি অফ থেটার ভ্যালু এখন একটু খেয়াল করলে বুঝবা, ডিডিটি অফ থেটার ভ্যালু দাঁড়ায় 5 ইন্টু মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2/sec স্কোয়ার থেটা, তাই না? দেখো বুঝছো কিনা? আমি ডিডিটি অফ থেটার ভ্যালুটা লিখি এইখানে, তাহলে কত আসতেছে? -10, তারপরে হচ্ছে 2tর উপরে নিচে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে sec স্কোয়ার থেটা। এইটা হচ্ছে ডিডিটি অফ থেটার ভ্যালু, রাইট? এই যে ডিডিটি অফ থেটার ভ্যালু, এই জিনিসটা এইখানে দেখো তো, এইখানে টি আছে কিনা? অফকোর্স টি আছে, বুঝছি। থেটা আছে কিনা? আছে। তার মানে এই যে টি থেটা এগুলোর উপরেও ওই মুহূর্তের টি, ওই মুহূর্তের থেটা, এগুলোর উপরেই ডিডিটি অফ থেটার ডিপেন্ডেন্স আছে।
বোঝা গেছে? যদি ডিডিটি অফ থেটা এরকম আসতো, ডিডিটি অফ থেটা মনে করো আসলো যে ভাইয়া -2/10 আসলো, কথার কথা মনে করো -1/5 আসলো, তার মানে বোঝা যাচ্ছে এইখানে ডিডিটি অফ থেটার এক্সপ্রেশনে আসলে কি কোনো টি নাই, কোনো থেটা নাই, তার মানে এগুলোর উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই, ও আসলে একটা ফিক্সড রেট। বুঝছি? ফিক্সড রেট -1/5, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1/5 করে করে কমতেছে, একদম ফিক্সড রেট। কেন ফিক্সড রেট? কেন? কারণ ওর এক্সপ্রেশনে তো টি নাই, ওর এক্সপ্রেশনে তো থেটা নাই, তাহলে এগুলোর উপরে তো ওর ডিপেন্ডই করতেছে না। টি যাই হোক ও এটাই হবে, থেটা যাই হোক ও এটাই হবে। এইখানে যেহেতু ওর এক্সপ্রেশনে টি আছে, থেটা আছে, তার মানে অবশ্যই ও কি করে, টি এর উপরে অর্থাৎ একটা নির্দিষ্ট মোমেন্টের উপরে 10 সেকেন্ডে একটা জিনিস হবে, 5 সেকেন্ডে আলাদা হবে, এই একটা নির্দিষ্ট মোমেন্টের উপরে, নির্দিষ্ট থেটার উপরে ও ডিপেন্ড করে। বুঝা গেছে? এই কথাটাই আমি তোমাকে প্রবলেম না সলভ করে, প্রবলেমে হাত না দিয়ে, আগে প্রবলেমের এসেন্সটা দিয়েই প্রথমেই বোঝানোর ট্রাই করতেছিলাম। এই জিনিসগুলো যত তোমার প্রবলেমের এসেন্সটা ক্লিয়ার থাকবে, তত এই জিনিসগুলো তোমার কাছে র্যাশনাল মনে হবে, যৌক্তিক মনে হবে। আদারওয়াইজ তোমার মনে হবে যে আচ্ছা এটা এরকম করছিলাম, দ্যাটস ওয়াই এটা এরকম করতেছি, কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমার মাথায় কাজ করবে না। লজিক্যাল ব্যাকগ্রাউন্ড, সত্যি কথা বলতে গেলে এখনকার পার্সপেক্টিভে যদি লজিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমার মাথায় ক্লিয়ার, স্ট্রং বেস না থাকে, তাহলে আসলে তুমি নিউ সিচুয়েশনসে, আনফোরসিন সিচুয়েশন বলে না, যে যেটা আমি আগে ফেস করিনি, এরকম সিচুয়েশনগুলোতে ম্যাথ করে দিয়ে আসতে পারবা না। যতই তুমি প্যাটার্ন পিক করতে থাকো, কতগুলো প্যাটার্ন পিক করবা, কতগুলো সিচুয়েশন পিক করবা, আলটিমেটলি তোমাকে তো ওই জিনিসটার আন্ডারলাইং বেসিকটা বুঝতেই হবে। ফাইন, এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম। এইবার কি হবে, আমরা কোন সেকেন্ডে এটা চাচ্ছি বলো তো? আমরা কোন সেকেন্ডে চাচ্ছি বলেই দিছিল, এইটা যখন 10 মিটার তখন চাচ্ছিলাম। তো এখন দেখো তো, ওইটা 10 হলে আর এটা 5 হলে এটা কত বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো, বের করে ফেলি। তাহলে এটা হচ্ছে √ওভার কত আসতেছে, 100 - 25, তার মানে √ওভার 75। √ওভার 75 মানে কি হতো বলো তো? √ওভার 75 মানে হচ্ছে, √ওভার 75 মানে হলো, একটু দাঁড়াও, হ্যাঁ, √ওভার 75 মানে হচ্ছে তাহলে হলো 5√3। তার মানে এই মোমেন্টে যখন এই ডিস্টেন্সটা, এই বরাবর ডিস্টেন্সটা ছিল 5√3, ওই মোমেন্টে আমরা ডিডিটি অফ থেটার ভ্যালু চাচ্ছিলাম। এখন এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি বলো তো? একটু নিচেই দেখো, এখানে এটাকে আমরা ডিফারেন্ট কালার দিয়ে এক্সপ্রেস করি। এইখানে এই ডিস্টেন্সটা কিন্তু যখন 5√3 ছিল, তখন আমরা ডিডিটি অফ থেটার ভ্যালু চাচ্ছি। তাহলে এইটা কি 2টির সমতুল্য না? বুঝাই যাচ্ছে এটা 2টির সমতুল্য। তাহলে টি কিসের সমতুল্য? টি হচ্ছে 5√3/2 এর সমতুল্য। জাস্ট 2টিকে আমরা এর ইকুইভ্যালেন্ট ধরলে টি এর ভ্যালু যেটা আসে সেটা। এখন তাহলে টি এর ভ্যালু যদি আমরা এখানে 5√3/2 বসায় দিই, তাহলে এইটুকুর কাজ শেষ। এবার থেটার কাজটা, তাহলে ওই মোমেন্টে থেটা কত ছিল এটা দেখো। এই মোমেন্টে থেটা কত দেখো তো, যখন এই যে এটা 5, এটা 10, এটা 5√3, তোমাকে স্পষ্ট বলেই দিছে কিন্তু, যে যখন এইখানে এই রশির দৈর্ঘ্য 10, ওই মোমেন্টেই ডিডিটি অফ থেটা চাওয়া হয়েছে, ওই মোমেন্টেই লাগবে। তাহলে ওই মোমেন্টে থেটা কত দেখো, ওই মোমেন্টে থেটা তুমি বের করো, খুব সহজে বোঝাই যাচ্ছে। এটা যেহেতু 5, ওটা 10, হাফ, তাহলে 30 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলটা 30, অ্যাঙ্গেল 30 হলে sec 30, তুমি যে cos 30 কত, cos 30 হচ্ছে √3/2, আর তাহলে sec 30 হচ্ছে কত, 2/√3। এটাকে স্কোয়ার করে দিয়ে এখানে বসাই দিব, তাহলে বসাই দিলেই আমার উত্তরটা চলে আসবে। বুঝছি? এখান থেকে উত্তরটা কত আসবে? এখান থেকে উত্তর আসবে -1/10, -1/10, এইটুকু হচ্ছে আমাদের আনসার। এখন কথা হচ্ছে, এই যে আমি এখানে এই উত্তরটা বের করলাম, এইগুলো তো তোমাকে দেখায় কাজটা করলাম, তাই না? এইখানে এই সেম প্রবলেমটাই আমি যদি নিজে বোর্ড পরীক্ষা সলভ করতাম, বা নিজেই যদি এখন সলভ করতে বলো, এখন আসলে কষ্ট করে আমি এই যে এই কাজগুলো করব না। এখানে যে আমি টি এর ভ্যালুটা এখানে বসাইতে বললাম, এখানে বসাবা তুমি, তারপরে থেটার ভ্যালুটা পুট করবা, এই কাজগুলো আমি এইভাবে ম্যানুয়ালি ধরে ধরে করতাম না। তাহলে কি করতাম সেটাও একটু দেখে ফেলি। সেটাতে আমি যে কাজটা করতাম, এই জিনিসটা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এখানে আসি। এইখানে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে এই রকম। একটু দেখো, এই জিনিসটা তোমার কিন্তু হেল্প করবে অন্যান্য কাজে। এইখানে আমি ক্যালকুলেটরের হেল্প নিতাম কিভাবে দেখো তো? ক্যালকুলেটরে আমরা কি ডিফারেন্সিয়েশনে কাজ করতে পারি না? ক্যালকুলেটর মেইনলি যে কাজটা পারে সেটা হচ্ছে, ধরে নাও তুমি x² ডিফারেন্সিয়েট করতে দিবা, x² ডিফারেন্সিয়েট করলে 2x হয় না? এই 2x তো এখানে তো ভ্যারিয়েবল আছে, ক্যালকুলেটর তো ভ্যারিয়েবলের কাজ ওভাবে পারে না, ও এক্স্যাক্ট ভ্যালুর পারে। যার কারণে ও আসলে কি করতে পারে, ও ডিফারেন্সিয়েট করে দিতে পারে একটা সার্টেইন পয়েন্ট। যদি তুমি x এর ভ্যালু দিয়ে দাও, তুমি বলে দিলে আচ্ছা x² ডিফারেন্সিয়েট করবা যখন x = 5, তাহলে এখানে কি হবে, x² ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, x এর জায়গায় 5 বসালে কত আসবে, 10 না? ও তোমাকে 10টা দিতে পারবে, ডিরেক্ট 10 দিতে পারবে। কিন্তু এই যে x² ডিফারেন্সিয়েট করলে আসে 2x, এইটা তোমাকে ওভাবে
সে দিতে পারবে না। তো এখানে তো তুমি তাই করতেছো, এখানে তুমি চাইছো কি এইখানে 5/2t অথবা 5 × 2t উপরে ইনভার্স 1 এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবা, তারপরে টি এর ভ্যালু কত বসাবা, 5√3/2 বসাবা না? তো তুমি এক কাজ করো, এটা ক্যালকুলেটারেই করো, তোমার তো হাতে কলমে কোনো কষ্টই করতে হবে না, এন্ড এখানে ক্যালকুলেশন মিস্টেক হওয়ার কোনো চান্সেসই নেই। জাস্ট তুমি তোমার যেহেতু একটা সার্টেইন মুভমেন্টেই তোমার কি লাগবে, ডিফারেন্সিয়েশন লাগবে, তো তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটারকেই দাও। তাহলে আমি দেখি একটু ক্যালকুলেটারকে দিয়ে ফেলি। তো দেখো আমি যেখানে ছিলাম, এইবার এখন এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে একটা সার্টেইন পয়েন্টে, তো আমি এবার কি করব, আমি এবার এইখানকার কেসে আমি এই জিনিসগুলো ইরেজ করে দিলাম, এই জিনিসগুলো ইরেজ করে দিলাম। এখন আমি এইখানে ইকুয়াল দিয়ে রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট ক্যালকুলেটারে করব, ক্যালকুলেটারে টি এর ভ্যালু দিয়ে দিবে, ও তখন ডিরেক্ট আমাকে মানটা দিবে। তো দেখো এইখানে তাহলে আমরা শিফট চেপে ডিডি এক্স অফ, এখন এক্সের থ্রুতে ভ্যারিয়েবলটা দিতে বলছে, তাহলে এক্সের থ্রুতে দিয়ে দিই। আমি কাকে করব, 5/2t, তার মানে 5/2t। এখন যেহেতু টি এর সাপেক্ষে করতেছি তাই 2t, যদি এক্সের সাপেক্ষে করি তাহলে 2x, ক্যালকুলেটারে শুধুমাত্র এক্সের সাপেক্ষেই করা যায়। এরপরে দিলাম, এখন এক্সের কোন পয়েন্টে চাচ্ছ তুমি মানটা, অর্থাৎ এইখানে যে তুমি ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করে লাস্টে কি বসাবা, কোন মোমেন্টে চাচ্ছ। তো আমরা তো এখানে চাচ্ছি 2t 5√3 এর ইকুইভ্যালেন্ট, তার মানে টি হচ্ছে কিসের, 5√3/2 এর ইকুইভ্যালেন্ট, তাহলে এখানে বসাতে হবে 5√3/2, তাহলে এখানে বসাই 5√3/2, এই তো। তাহলে এখান থেকে ডিরেক্ট ইকুয়াল দিলেই মানটা চলে আসবে। তো দেখো মানটা চলে আসছে কত, -2/15। এইখানে মাথা খাটানোর কিচ্ছু নাই, সিম্পলি -2/15 দিয়ে দিলাম। এখন সেক স্কোয়ার থেটার ভ্যালু তো আমি জানি, এখানে অ্যাঙ্গেলটা খুব ইজিলি বের করতে পারবো। অ্যাঙ্গেলটা তুমি যে কোনো রেশিও দিয়ে বের করো, আমি এখানে মুখে মুখে যেটা দিয়ে করছি সেটা হচ্ছে সাইন থেটা দিয়ে, বুঝাই যাচ্ছে 5/10 না, 5/10 মানে কি, লম্ব বাই অতিভুজ হচ্ছে হাফ, লম্ব বাই অতিভুজ হাফ মানে কি, সাইন থেটার ভ্যালু কখন হাফ হয়, 30 ডিগ্রিতে, তার মানে কোনটা 30, তুমি যে কোনো উপায় হিসাব করো আর কি, এক কথায়। তাহলে এখান থেকে থেটাটা পাইলাম কত, 30। থেটা 30 মানে কত, কস থেটা হচ্ছে কত, √3/2, সেক থেটা তাহলে কত 2/√3, সেক স্কোয়ার থেটা তাহলে কত 4/3, তাহলে এখান থেকে পাই গেলাম 4/3 এর সাথে গুণ করে দিব, তাহলে এখান থেকে ডিডিটি অফ থেটা এটুকুর ভ্যালু কত আসবে, এর সাথে 4/3 গুণ, তাহলে এর সাথে যদি আমরা -2/15 এর সাথে 4/3 গুণ করি, তাহলে যা আসবে তাই, বুঝছি। এখান থেকে কত আসতেছে 45, আর হচ্ছে এখানে 8/45, সরি এখান থেকে 4/3 আসলো, একটু দাঁড়াও, আচ্ছা এখানেই তো মনে হয় 4/3 হয়েছিল, 3/4 হবে, রাইট, মনে হয় 3/4 হবে এটা, সরি ফর দ্যাট। এখান থেকে দেখো 6 আর 60, তাহলে বোঝা যাচ্ছে -1/10, এই তো মানটা চলে আসছে। আচ্ছা আমি কি এখানে একটু মানটা বলতে ভুল করছিলাম, একটু রিচেক করি, হ্যাঁ। এটা কোন হচ্ছে 30, ওটা কোন 30 মানে cos 30 হলো √3/2, বুঝলাম। তাহলে sec 30 হচ্ছে 2/√3, 2/√3 মানে হচ্ছে 4/3, 4/3 হলে নিচে 4 উপরে 3, হ্যাঁ ঠিক আছে, হয়তো আমি একটু লিখতে ভুল করছিলাম। তাহলে আমার রেটটা চলে আসলো কত, -1/10, এই তো। আর এখানে তুমি যখন অ্যাঙ্গেলটা পাচ্ছ, অ্যাঙ্গেলটাও তো ক্যালকুলেটারে হিসাব করবা, সো এটা ডিরেক্ট তুমি ক্যালকুলেটারে হিসাব করে দেখাই দিলেই চলবে, বুঝা গেছে। এখন যেহেতু এই কাজগুলো ক্যালকুলেটারে করা যায়, এই কারণেই আমি বলছিলাম যে এইখানে তুমি যে কোনো একটা রেশিও নিলেও কোনো আপত্তি নেই। হয়তো বা তোমার একটু ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে ঝামেলা হতো, তুমি তো ম্যানুয়ালি ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি যেহেতু একটা ভ্যালুতে একটা সার্টেন পয়েন্টে ডিফারেন্সিয়েশন তোমার লাগবে, তো তুমি কি করবা, সেখান থেকে জাস্ট তুমি ওই পয়েন্টের ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা ক্যালকুলেটারের থ্রুতে বের করবা, দ্যাটস ইট। এই হলো আমাদের আনসার। এখন এই আনসারটা বের করার পরে আমার একটা সার্টেন কোয়েশ্চেন আছে তোমাদের প্রতি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, কোয়েশ্চেনটার আনসার কমেন্ট বক্সে একটু দেওয়ার ট্রাই করবা। কোয়েশ্চেন পরে আগে আমরা পুরো কোয়েশ্চেনটা একদম ধরে ধরে অ্যানালাইজ করে করে যে এত দূর আসলাম সেইটুকু আগে অ্যাকিউমুলেট করি। প্রথমে আমরা কি করছি, কোয়েশ্চেনটা পড়ছি অ্যান্ড কোরেসপন্ডিং ফিগারটা আমি অ্যাড করে দিছি। এখন তারপরে এখান থেকে আমরা ওই কোয়েশ্চেনের যে কোরেসপন্ডিং ব্যাপারগুলো এগুলো এখানে ফিগার আউট করছি, থাকলো। এগুলো ফিগার আউট করার পরে এখন আমরা দেখছি যে আচ্ছা কোয়েশ্চেনের এসেন্সটা কি, এটা মূলত তাদের জন্যই বলছিলাম যারা একেবারে বিগিনার, এই ধরনের প্রবলেম একদমই ফেস করনি, যাতে করে একটা রিয়েল লাইফ সিনারিওর সাথে তুমি ফ্লেভারটা পাও, যাতে করে তোমার কাছে একদম মনে না হয় যে আচ্ছা এই ম্যাথগুলো এইভাবেই করতে হয় তাই এইভাবে করছি, বোঝার কিছু নেই, এরকম যাতে আমার মনে না হয়। এখানে আমরা কি বুঝছিলাম যে আচ্ছা এইটা যখন এইখানে থাকে কাছাকাছি, একদম ডিরেক্ট এখানে, তখন কোনটা থাকে 90, যখন আরেকটু সরলো তখন কোনটা কমে যাচ্ছে, কোন যেহেতু কমতেছে তার মানে অবশ্যই ডিডিটি অফ থেটারের ভ্যালু মাইনাস আসবে, তাই হয়েছে, মাইনাস আসতেই হবে, বুঝলাম। এরপরে ব্যাপারটা হচ্ছে এখন মাইনাস আসবে, রেটটা কীরকম হবে, রেটটার কেসে আমরা বুঝছিলাম ও ইনফাইনিটে গিয়ে 0 হবে, আর দেখতেছি একদম শুরুতে অনেক বড় হারে, ড্রাস্টিক হারে, অনেক একটা র্যাপিডলি কমতেছে, তার মানে শুরুর দিকে হারটা বেশি।
যত টাইম যাবে ওর হারটা ধীরে ধীরে কিন্তু কমে যাবে একদম। আর এই যে এটাকে যেহেতু একদম ইনফাইনিটে গিয়ে জিরোতে হতে হবে, তার মানে এইটার প্রত্যেকটা মুহূর্তে ওর রেট চেঞ্জ হচ্ছে। বুঝছি, ওর যখন রশির দৈর্ঘ্য ছিল 9 মিটার, তখন যেরকম ছিল 9.1 মিটারে ও সেম ছিল না। এইখান থেকে আমি প্রবলেমের এই যে স্টেটমেন্টটা, প্রবলেমের যে চাহিদাটা এখানে কি চাইছে, ওই জিনিসটার কিছুটা হলো আই গেস ফ্লেভার তোমাদেরকে দিতে পারছি। যে আর তোমাদেরকে এখানে যদি এটা চেক করে নিতে চাও, নিজেও চেক করে নিতে বলছিলাম, সেটা চেক করলেও বুঝতে পারবা আমার কথাটা সত্যি কিনা। এরপরে এখন আমরা এখানে আসছি, এবার ম্যাথমেটিক্যাল কাজে দেখছি কি আমাদের এখানে লাগবে ডিডিটি অফ থেটা। ডিডিটি অফ থেটা মানে কি, থেটা হ্যাজ টু বি এক্সপ্রেসড উইথ দ্য হেল্প অফ টি, তাহলে আমাদের কাজ সুবিধা হবে, ইজি হবে। অ্যান্ড এটা কেন হয় সেটাও বুঝাইছি, ওই যে এস দিয়ে, ভি দিয়ে, এ দিয়ে, এস যদি টি দিয়ে এক্সপ্রেসড হয়, ডিডিটি অফ এস করা ইজি, দ্যাটস ওয়াই আমাদের লাগবে ডিডিটি। তার মানে থেটা ইজি হবে কি করলে, টি এর রেসপেক্টে এক্সপ্রেস করলে। টি এর রেসপেক্টে এক্সপ্রেস করবো এখন, তাহলে সেটা কীভাবে করা যায়, এই যে সমকোণী ত্রিভুজ বিল্ড করছি, কোনটা ফিক্স, এটা ফিক্স, চলককে কে কে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, ওটা চেঞ্জ হচ্ছে, ওগুলো কোরেসপন্ডিংলি লিখে ফেলছি। লিখে ফেলার পরে যে কোনো একটা সম্পর্ক নিলেই হচ্ছে, কারণ আমার জাস্ট টি এর সাথে থেটার সম্পর্ক হলেই চলবে। যে কোনো সম্পর্কে যাও তুমি, যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও 6টা আছে, যে কোনোটা লিখলেই যে কোনোটাতেই টি আর থেটা সম্পর্কিত পরস্পরের সাথে হবে। লিখে ফেললাম, যেটা সহজ মনে হলো। তারপরে উভয় পাশে আমাদের তো ডিডিটি অফ থেটা লাগবে, তাহলে ডিডিটি করতে হবে, অর্থাৎ টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। উভয় পাশে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলাম, থাকলো। এরপরে এখন এইখান থেকে আমরা কি করছিলাম, ওই ডিফারেন্সিয়েশনের যে টার্মটা সেটা গুছায় নেওয়ার পর এইখানে দেখছিলাম ডিডিটি অফ থেটাকে যখন এক্সপ্রেস করছি, তখন ডান পাশে টিও থাকতেছিল, থেটাও থাকতেছিল। এই কথাটাই আমি শুরুতে আগে ইনটুইটিভলি বুঝাই নিছি, উইদাউট টাচিং দ্য ম্যাথস। বুঝছি, এইটাকেই বলে ইনটুইশন, যাতে করে প্রবলেমটা একটু ওটার সম্পর্কে প্রমাণ ছাড়াই ওটা সম্পর্কে কিছুটা হলেও একটা বিচক্ষণতা তৈরি করা আর কি। এখন তাহলে আমরা ইনটুইটিভলি শুরুতেই যেটা বুঝছিলাম সেটার অ্যাকচুয়ালি প্রমাণ আমরা এখানে দেখলাম, যে ডিডিটি অফ থেটার মধ্যে টিও আছে, থেটাও আছে। তার মানে কি, তার মানে এইটা অবশ্যই টি এর উপরে ডিপেন্ড করতেছে। টি 3 সেকেন্ড হলে ডিফারেন্ট, টি 4 সেকেন্ড হলে ডিফারেন্ট, থেটার উপরেও ডিপেন্ড করতেছে। একটা নির্দিষ্ট টিতে একটা নির্দিষ্ট থেটা হবে, পরবর্তীতে টি চেঞ্জ হয়ে গেলে থেটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্রতি মুহূর্তে সে চেঞ্জ অবশ্যই হচ্ছে, কোনো মুহূর্তে সেম নাই। থাকলো। এরপরে আমরা কি করছি, ওই জিনিসটা যখন হয়ে গেল, তাহলে এখন কোরেসপন্ডিং একটা মোমেন্টে, একটা টি এর মোমেন্টে, একটা সার্টেইন মোমেন্টে তোমার কাছে রেট চাইছে। তো কোন সার্টেইন মোমেন্টে, যখন এইটা 10, তাহলে এইটা 10, এটা 5, এটা 5√3। এখন তুমি যে কোনোটার সাথে যে কোনোটা তুলনা করো, 5√3 এর সাথে 2t তুলনা করো, অথবা 10 এর সাথে √25 + 4t² তুলনা করো, দ্যাটস ইট, যে কোনোটা তুলনা করো। তাহলে তুমি কি পাইলা, টি এর মান পাইলা কত, 5√3/2। আর এটা এমনি তো কমন সেন্সেও বোঝা যাচ্ছে, তোমার এই দূরত্ব 5√3, তো তুমি বেগেই যাও 2 মিটার পার সেকেন্ড বেগে, তো বোঝাই যাচ্ছে টি তোমার কত হতে হবে, 4 মিটার যেতে গেলে তোমার সময় কত হতে হয়, 2 সেকেন্ড না, তাহলে 5√3 মিটার যেতে গেলে সময় কত হতে হবে, 5√3/2, সিম্পল। তাহলে 5√3/2 হ্যাজ টু বি দ্য ভ্যালু অফ টি। টি এর ভ্যালু পুট করলাম, থেটার ভ্যালু এমনিতে যে কোনো রেশিও দিয়ে ক্যালকুলেট করো, 30 ডিগ্রি আসতেছে, আমি মুখে ক্যালকুলেট করে বলছিলাম। তারপরে সেইখান থেকে ওই জিনিসগুলো আমরা বসাইছি, বসায় আমাদের আনসার আসছে। এন এইখানেও আরও একটা পয়েন্ট আমি বলছি, সেটা হচ্ছে এইখানে যদি তুমি ক্যালকুলেশনটা, এটা যদি তুমি সাইন দিয়ে করো, রুটটা ইনভলভ হবে, সেইখানেও প্যারা খাওয়ার কিচ্ছু নাই, এটাও ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে দিলেই চলবে। ক্যালকুলেটারে তুলে দিবা, তাহলেই ও তোমাকে সার্টেন পয়েন্টে যেহেতু ডিফারেন্সিয়েট করতেছ, ও তোমাকে ডিরেক্ট আনসারটা দিয়ে দিবে, উইদাউট তোমার কোনো প্রয়োজন পড়তেছে না ক্যালকুলেশনটা নিজ হাতে করার। বুঝা গেছে? তারপরে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে এই ভ্যালুটা পেলাম। এখন লাস্টলি আমার প্রশ্নে আসি। ভিডিওটা আমি জানি অনেক লেন্দি হয়ে গেছে, পরের ভিডিওগুলো হয়তো বা আরেকটু শর্ট হবে। এখন এইখানে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের প্রতি, যে এই মানটা, প্রথম প্রশ্ন হচ্ছে এই মানটা কি ডিগ্রিতে আসছে নাকি রেডিয়ানে আসছে, এটা একটু বলিও। অর্থাৎ যে এই যে -1/10, মাইনাস তো আসছে কমার জন্য, প্লাস আসলে বুঝতে হতো বাড়তেছে, তো মাইনাস আসছে কমার জন্য, কোন কমতেছে এটা কমন সেন্সেই বুঝছি। 1/10 তার মানে ওই যখন লেন্থটা 10 মিটার ছিল এটা, তখন কি 1/10 ডিগ্রি করে কমতেছিল নাকি 1/10 রেডিয়ান করে কমতেছিল, এটা একটু বলিও। আর সাথে যদি সেটা ডিগ্রি হয়, তাহলে রেডিয়ানে হিসাব করতে গেলে আমার ক্যালকুলেশনের কোন জায়গায় চেঞ্জ আনতে হবে, এটা বলিও না যে ভাইয়া এটা ডিগ্রি হলে এটাকে রেডিয়ানে শিফট করা তো আমরা জানি, ডিগ্রি থেকে রেডিয়ানে শিফট, বা রেডিয়ান হলে ডিগ্রিতে শিফট তো জানি, ওইটা বাদে, ওটা তো আমরা বুঝতেছি যে তুমি এটা উত্তর দিলে ওটাকে শিফট করে নিতে পারবা, জাস্ট লিনিয়ারলি শিফট করে নিলা, এত ডিগ্রি মানে এত রেডিয়ান মানে এত ডিগ্রি, ওটা বাদে আমাদের ইন্টারনাল ক্যালকুলেশনে কোথায় ঝামেলা, বা ইন্টারনাল ক্যালকুলেশনে কোথায় চেঞ্জ আনতে হবে, বা এইখান থেকে আমি যেটা করছি এইখানে ডিগ্রি পার্সপেক্টিভে কী করতে হতো, যদি এটা রেডিয়ান হয় তাহলে ডিগ্রি করতে হলে কী করতে হতো, আর যদি এটা ডিগ্রি হয় তাহলে রেডিয়ান করতে হলে কী করতে হতো, এই ব্যাপারটা একটু আমাকে ক্লিয়ার করে বলিও।
বলার ট্রাই করিও। ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখো এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু আগে আমার টার্গেটটা বলছি, আমার টার্গেট এটা না যে আমি আসবো সলিউশন দেখাই দিব চলে যাব, এটা আমার টার্গেট এই প্লেলিস্টের কেসে না। এই জন্যই তোমাদেরকে যারা বিগিনার আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে বলছি। এইখানে আমি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, যতগুলো পয়েন্ট ডিসকাস করার মতো আমার কাছে ফিল করি আমি, অথবা এই প্রবলেমটাতে তো আমি একটা পার্সপেক্টিভই দেখালাম, বেশ কয়েকটা প্রবলেমে কিন্তু আমি মোর দ্যান ওয়ান পার্সপেক্টিভ, 2-3টা পার্সপেক্টিভ থেকে ডিফারেন্ট ওয়েতে প্রবলেমটা চিন্তা করতে শেখাবো। তো সেই কেসে কিন্তু আমার টাইম লাগবে। এইখানে দেখো, এখানে কিন্তু আমার প্রবলেমটা যদি আমি একদম কোর প্রবলেমের সলিউশন চিন্তা করি, এখানে কিন্তু খুব বেশি লেন্দি প্রবলেম ছিল না। এখানে জাস্ট একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হয়েছে আমাকে, তারপরে অনুযায়ী ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, চলে আসছে। ক্যালকুলেশন তো খুব বেশি না, 3-4 লাইনের ক্যালকুলেশন। তো আমি এটাতে এত কথা কেন বললাম? এত কথা বলার উদ্দেশ্যই এটা, যাতে করে একদম নিউ কামাররা, বিগিনাররা একটা প্রবলেমকে কীভাবে ভাঙতে হয়। এখন যখন আমি প্র্যাকটিস স্টেটে আসি, যখন আমি কলেজে আসি, অ্যাডমিশন ফেজে আসি, অর্থাৎ পরীক্ষার আগে মানেই আমি প্র্যাকটিস স্টেটে, এই স্টেটগুলোতে একটা প্রবলেমকে কীভাবে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো করে চিন্তা করতে হয়, স্টেপ বাই স্টেপ কীভাবে আগাতে হয়, কী প্রাসঙ্গিক চিন্তা করা যায়, কোন অ্যাপ্রোচে যাওয়া যায়, কোন অ্যাপ্রোচে কেন যাচ্ছি, সেগুলোর আন্ডারলাইং বেসিক কী, আন্ডারলাইং চিন্তা কীরকম হতে পারে, থট প্রসেসটা কীরকম হতে পারে, সেই ব্যাপারগুলো যাতে চিন্তা করতে তোমরা শেখো, কারণ এইগুলোই ম্যাথের কেসে সবচেয়ে বেশি প্রেশাস। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।